আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রথম দফায় ভাষান্তরে ১৬৪২ রোহিঙ্গা, নৌবাহিনীর তত্ত্বাবধানে থাকবে এক সপ্তাহ। মানিকগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত ৭, বিভিন্ন স্থানে সড়কে ঝরল আরও ১০ প্রাণ। ভ্যাকসিন তৈরির প্রযুক্তি হস্তান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর, করোনা মোকাবেলায় ৩ প্রস্তাব। পল্টনে পুলিশের ধাওয়ায় ভাস্কর্য বিরোধীদের পলায়ন, অপপ্রচার চালানো ২৫ ফেসবুক আইডি শনাক্ত। পদ্মায় বসল ৪০তম স্প্যান, দৃশ্যমান ৬ কিলোমিটার সেতু, বিজয় দিবসের আগেই বসবে সব শেষটি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদের, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রথম ধাপে ভাষান্তর পৌঁছালো ১৬৪২ রোহিঙ্গা। দুপুরে রোহিঙ্গাদের বহনকারী ৮টি জাহাজ ভাষান্তরে ভেড়ে। এর আগে সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম থেকে সেনা ও নৌবাহিনীর জাহাজগুলো রওনা করে। আর বৃহস্পতিবার রাতে ২০টি বাসে কক্সবাজারের কুতুপালং থেকে পুলিশ, নৌবাহিনী এবং কোস্টগার্ডের পাহারায় রোহিঙ্গাদের চট্টগ্রাম পতেঙ্গায় ট্রানজিট ক্যাম্পে আনা হয়। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। দুপুর ২টার দিকে একে একে ৮টি জাহাজ ভেড়ে ভাষান্তরে স্বাগত জানানো হয় ভাষান্তরের নতুন বাসিন্দা রোহিঙ্গাদের। শুরুতেই রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর ওয়্যারহাউসে নৌবাহিনীর কর্মকর্তাদের ব্রিফিং। ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাস্টারে থাকবেন তারা। আগামী এক সপ্তাহ নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে রান্না করে খাওয়ানো হবে। ভাষান্তরে আসা রোহিঙ্গাদের মধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে, ৮১০ জন। এছাড়া পুরুষ ৩৬৮ এবং নারী ৪৬৪ জন। রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে ভাষান্তরে এখন ২২টি বেসরকারি সংস্থা অবস্থান করছে। এর আগে চট্টগ্রাম থেকে ১৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে সেনাবাহিনীর ১টি এবং নৌবাহিনীর ৭টি, মোট ৮টি জাহাজ ভাষান্তরের দিকে রওনা হয়। পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ডের নিরাপত্তায় তাদের চট্টগ্রামের পতেঙ্গায় BAF শাহীন কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় জাহাজে। বুধবার রাতে রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে আনা হয়। বৃহস্পতিবার রাতে আনা হয় চট্টগ্রামের পতেঙ্গায় অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে। রোহিঙ্গারা বলেন, আশ্রয় কেন্দ্রে যেতে পেরে তারা খুশি। বাংলাদেশের মাঝে সরকারে করছে, আজ মায়ের মাঝে আর মরে যেতাম বুঝো। সরকার লেখাপড়া করাইব, স্কুল ফরাইব, ভাষান্তরে সরকারের উদ্যোগে উন্নত বাসস্থান নির্মাণ করা হয়েছে বলে জানান নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার। সেখানে আমাদের ১ লক্ষ লোকের শুধুমাত্র আবাসন না, সেখানে হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থা, স্কুল, বাজার থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা ওখানে গড়ে তোলা হয়েছে, যেটা কক্সবাজার এবং কুতুপালংয়ে নাই। মিয়ানমারের জাতিগত নিপীড়ন নির্যাতনের মুখে ২০১৭ সালে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখের বেশি রোহিঙ্গা। ক্ষতির মুখে পড়ে পরিবেশ প্রতিবেশ। এ অবস্থায় ১ লাখের বেশি রোহিঙ্গাকে সরিয়ে নিতে নোয়াখালীর হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নে জেগে ওঠা ১৩,০০০ একর আয়তনের দ্বীপে ৩,০০০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্রটি। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। দুপুরে মানিকগঞ্জে আর সকালে টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ জনের। মানিকগঞ্জের দৌলতপুরে বাস অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৬ জন সহ ৭ জন নিহত হয়েছেন। এর আগে সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে ৬ জন মারা যান। এছাড়া সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় আরও ৪ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের সহায়তা আর জানাচ্ছেন সমর ইসলাম। দুপুরে অসুস্থ নাতনির চিকিৎসার জন্য স্বজনদের সঙ্গে নিয়ে দৌলতপুর থেকে মানিকগঞ্জ যাচ্ছিলেন হরেকৃষ্ণর পরিবার। ঘেউর দৌলতপুর সড়কের মূলকান্দিতে আসার পর অটোরিকশার সঙ্গে ভিলেজ পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে নিহত হন ৭ জন। তারা হলেন হরেকৃষ্ণ বাদ্যকার, তার ছেলে গোবিন্দ, পুত্রবধূ ববিতা রানী, নাতনি রাধে রানী, ভাইয়ের স্ত্রী খুশি রানী ও ভাতিজা রায় প্রকাশ।
দুর্ঘটনায় সিএনজি চালক জামাল শেখও ঘটনাস্থলে মারা যায়। আমার এক মাস আমার এক ছেলে মারা গেছে, আমি এই সুখে বাঁচি না রে বাবা। আশিরি স্বামী সাওয়াল বেড়ার বোন নাতিন দেওর। এদিকে টাঙ্গাইলে সাত সকালে ঝরে যায় 6টি তাজা প্রাণ। রংপুর থেকে ঢাকাগামী সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কর্ণী এলাকায় বিকল হয়ে পড়ে। বাসটি মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। এক পর্যায়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সবজিবাহী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 4 বাস যাত্রী নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 2 জন। টাকায় সব পিছন থেকে এমন ভাবে মারলো, পরে যে আমার এই ঘরে যা লাগে বাসে লাগাইলে ওই বাসটা ঘরের ভিতরে ঢুকে যায় অনেক লোকজন মারা যায়। পুলিশ ফোন করলাম, ফায়ার সার্ভিস ফোন করছি, ফোন করার পর তারা আসছে। পুলিশ জানায় আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটার পিছনে ডান পাশে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে 4 জন নিহত হয় এবং হাসপাতালে যাওয়ার পর আরও 2 জন, সহ মোট 6 জন নিহত হয় এবং 5 জন যাত্রী আহত হয়। এদিকে আলাদা সড়ক দুর্ঘটনায় মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুরের শ্রীপুর ও নাটোরে 4 জন নিহত হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। উন্নয়নশীল দেশগুলোতে স্থানীয়ভাবে উৎপাদনের জন্য করোনা ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-19 ভ্যাকসিনকে বিশ্ব জনপণ্য হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। কোভিড-19 বিষয়ে জাতিসংঘের 31তম বিশেষ অধিবেশনে শেখ হাসিনা করোনা মহামারী মোকাবেলায় 3টি অগ্রাধিকার প্রস্তাবও তুলে ধরেন। মাহমুদ হাসানের রিপোর্ট। জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের বর্তমান চেয়ার আজারবাইজান এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের আয়োজনে 2 দিনের বিশেষ অধিবেশনে রেকর্ড করা ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড মোকাবেলায় জরুরি মনোযোগ এবং আরও সহযোগিতার প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী। There is a need for urgent attention and further collaboration in some priority areas. ভ্যাকসিনকে গোটা বিশ্বের জন্য একটি বৈশ্বিক পণ্য বিবেচনা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, WHO অ্যাক্ট এবং কোভাক্স সুবিধার উদ্যোগ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। The world must treat the COVID-19 vaccine as a global public good. Bangladesh has the capacity and is ready to produce vaccines if opportunity given. ভবিষ্যতে মহামারী মোকাবেলায় সামর্থ্য অর্জনে টেকসই বিশ্বের জন্য 2030 এজেন্ডা সম্পাদনে নতুনভাবে প্রতিশ্রুতি গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। We need to ensure universal, equitable, timely and affordable access to quality vaccines. বাংলাদেশ এই মহামারীর কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উল্লেখ করে তিনি বলেন, দ্বিতীয় ধকল সামাল দিতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। Bangladesh is also badly affected by the pandemic. মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে 24 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে 14 জন, মৃতের সংখ্যা বেড়ে 6,772। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 271তম দিনে 15,430 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2,252 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 4,73,991। নতুন 2,572 জন সহ সুস্থ হয়েছে 3,90,951। 24 ঘন্টায় শনাক্তের হার 14.59%। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ষাটোর্ধ্ব মানুষের, মৃত্যু হার 53.38%। দেশে এ পর্যন্ত 118টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 28,36,411। রাজধানীর পল্টনে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী বিক্ষোভ মিছিলে লাঠি চার্জ করেছে পুলিশ। জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে একটি মিছিল বের করে ভাস্কর্য বিরোধীরা। প্রথমে বাধা দিলে মসজিদের ভেতরে অবস্থান নেয় তারা। পরে ব্যানার ছাড়া মিছিলটি প্রথমে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে ভাস্কর্য বিরোধী স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। পল্টন মোড়ে পৌঁছালে পুলিশ তাদের লাঠিপেটা করে। লাঠি চার্জের পরপর পালিয়ে যায় ভাস্কর্য বিরোধীরা। হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে ওখানে পুলিশে ব্যারিকেড ছিল, সেটা ভেঙে তারা শাহবাগ সহ বিভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব বলে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিই।
ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালানো 25টি ফেসবুক আইডি শনাক্ত করেছে সিআইডি। সংস্থাটির সাইবার ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে, ডিজিটালের মাধ্যমে চলছে নানা অপপ্রচার। মূলত দেশের বাইরের ফেসবুক আইডি থেকেই এসব অপকর্ম করা হচ্ছে। দীপু শিকদারের রিপোর্ট। যারা বঙ্গবন্ধুর পক্ষে তারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে। সম্প্রতি কয়েকটি ইসলামিক দল বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অধ্যত্বপূর্ণ বক্তব্য দেয়। গ্যান্ডারিয়ায় বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য স্থাপন করতে দেওয়া হবে না বলেও হুমকি দেয় তারা। আমরা সেখানে মূর্তি হতে দেব না। ভাস্কর্য ইস্যুতে উদ্দেশ্যপূর্ণভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার বিরুদ্ধে মাঠে নামে প্রগতিশীল বিভিন্ন সংগঠন। তারপরও থেমে নেই সুযোগ সন্ধানী ওই মহলের অপকর্ম। এবারও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার প্রধান, গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমনকি রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা। ডিজিটাল যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়টি শুরু থেকেই পর্যবেক্ষণ করছে সিআইডি। এরই মধ্যে একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। বর্তমান সরকারের যে অবস্থা, যেটা উন্নয়ন যেটা চলতেছে, এটাকে বাধাগ্রস্ত করার জন্য, জনসাধারণকে একটা বিভ্রান্তি, একটা সিচুয়েশন তৈরি করার জন্য এর পিছনে অবশ্যই একটা গ্রুপ তো সক্রিয় রয়েছেই। এরকম তো আমরা অবশ্যই শনাক্ত করে যাচ্ছি। এরকম আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি। বেশ কিছু ফেসবুক আইডিও শনাক্ত করেছে সিআইডি। আমরা বেশ কিছু আইডি আইডেন্টিফাই করেছি, সেটা 20-25টা আইডির মতো হবে। কিছু আইডি রয়েছে আপনার দেশের, কিন্তু আসলে তাদের হলো সেই ভুয়ান নামে করা। বেশিরভাগ ক্ষেত্রে হলো এরা আপনার দেশের বাইরে অবস্থান করে। ডিজিটাল প্ল্যাটফর্মে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। নির্দিষ্টভাবে নির্ধারিত কোনো সংখ্যা নেই, সংখ্যাটা বাড়তে পারে আবার কমতে পারে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর 11 ও 12 নম্বর পিলারের উপর বসল 40তম স্প্যান। দৃশ্যমান হলো 6 কিলোমিটার। 39তম স্প্যান বসানোর 7 দিনের মাথায় 40তম স্প্যানটি বেলা 11টার দিকে বসানো হয়। পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2014 সালে, আর 2017 সালের ডিসেম্বরে বসানো হয় প্রথম স্প্যান। এরপর ধাপে ধাপে এ পর্যন্ত 39টি স্প্যান বসানো হয়েছে। সেতুর মোট পিলার 42 এবং স্প্যান 41টি। বিজয় দিবসের আগেই বসানো হবে শেষ স্প্যানটি। সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কেউ গায়ে পড়ে ঝগড়া করলে আওয়ামী লীগ তার জবাব দিতে প্রস্তুত। মিনালা দিবার রিপোর্ট। করোনা ভাইরাস মোকাবেলায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির পক্ষ থেকে মাস্ক বিতরণ অনুষ্ঠান। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন বিষয় ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, সারা দেশের উন্নয়ন বিএনপির সহ্য হয় না। দেশে বিভিন্নমুখী ষড়যন্ত্র চলছে। সরকারের উন্নয়ন কাজ অনেকেরই গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা কোনো প্রকার আক্রমণাত্মক কিছু আমরা করতে যাব না। আমাদের উপর আক্রমণ হলে তখন পাল্টা জবাব আমাদেরকে দিতে হবে। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর করার কারণও তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের যে ভিড়, এটা কমানোর জন্য আমরা তাদেরকে একটা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন। তারা যাচ্ছেন সেখানে, আমরা তাদের ভালোর জন্য এটা করেছি। 10 ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসবে বলেও আশার কথা জানান তিনি। করোনা দ্বিতীয় ঢেউ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। সরাসরি কাতারের খলিফা স্টেডিয়াম থেকে আমরা দেখলাম ম্যাচের কিছু অংশ। দর্শক, চলে যাচ্ছি বিরতিতে। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নানা আয়োজনে শেখ মনির জন্মদিন উদযাপন, সাম্প্রদায়িক অপশক্তি রুখে দেওয়ার আহ্বান। চালের বাজার ফের অস্থির, সবজিতে স্বস্তি, বেড়েছে মাছ, ভোজ্য তেল, চিনির দাম। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে যুবলীগকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকীর আলোচনায় বক্তারা বলেন, শেখ মনির হাতে সৃষ্ট যুবলীগের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। শেখ মনির আদর্শে যুবলীগ প্রগতির পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। শেখ ফজলুল হক মনি বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র।
মাত্র ৩৬ বছরের জীবনে ৫ বছরই কেটেছে কারাগারে। তারপরও বিচক্ষণতা, বিশ্বস্ততা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, গড়েছিলেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় যুব সংগঠনের। ৮১তম জন্মবার্ষিকীর আলোচনায় শেখ মনির জীবন ও কর্মকে তুলে ধরেন বক্তারা। এই ছাত্রনেতাদের ডিগ্রি তিনি কেড়ে নিতে পারলেন না। এই সময় আমি মনির যে রূপ দেখেছি সেটা বলার না, সেটা আজও আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। আওয়ামী লীগ সিনিয়র নেতারা বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান সংবিধান পদদলিত করে সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে। সেই অপশক্তি এখনো সক্রিয়। বাংলাদেশের স্বাধীনতার প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন এবং যে কোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত ছিলেন। তিনি সকল দিকে গুণে গুণান্বিত ছিলেন। দুর্ভাগ্য এমন মহান নেতাকে আমরা হারিয়েছি। যুবলীগ নেতারা বলেন, শেখ মনির আদর্শে উজ্জীবিত শক্তি সাম্প্রদায়িক শক্তিকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। সাম্প্রদায়িকতা রুখে উন্নয়নের পথে এগিয়ে যাবার প্রত্যয় জানান যুবলীগ নেতারা। বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন এবং শেষ পর্যন্ত হয়তোবা তার জীবন দিয়েই সেটাকে প্রমাণ করে গেছেন। এর আগে শেখ ফজলুল হক মনির জন্মদিনে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। বনানী কবরস্থানে শেখ মনির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শ্রদ্ধা নিবেদনের পর ৭৫-এর ১৫ই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় কোরআন খানি ও দোয়া মোনাজাত। পরে দুস্থদের মাঝে খাবার এবং সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ফজলে শামস পরশ। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বড় একটি অধ্যায় জুড়ে আছেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজিব বাহিনীর প্রধান শেখ মনি। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে জাতির পিতার নির্দেশে যুব সমাজকে সংগঠিত করেন তিনি। প্রতিষ্ঠা করেন দৈনিক বাংলার বাণী। আজকের বাস্তবতায় শেখ মনির আদর্শ ভীষণ প্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জন্ম শেখ ফজলুল হক মনির। বাবা মরহুম শেখ নুরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি, মা শেখ আসিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন। সংগ্রাম তার রক্তে। ১৯৬২ সালে হামদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন তিনি, কারাবরণও করেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মুনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে চ্যান্সেলর ও পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর আব্দুল মুনিম খানের কাছ থেকে সনদ গ্রহণে অস্বীকৃতি জানান। গণবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে সমাবর্তন বর্জন আন্দোলনেও নেতৃত্ব দেন। ৬ দফা দেওয়ার পরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা, সেই মামলার বিরুদ্ধে এই মনিভাইরা সবাই মিলে এই নেতৃত্ব দিচ্ছেন। গণ অভ্যুত্থান হয়ে গেল। মনিভাই যেইভাবে বিএলএফকে অর্গানাইজ করেছেন, সত্যি কথা বলতে কি ইন্টারনালি দেশের অভ্যন্তরে যেই যুদ্ধগুলো হয়েছে তার বেশিরভাগ করছে মুজিব বাহিনী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ডিগ্রি প্রত্যাহার করে নেয়। ৬ দফা আন্দোলনে হুলিয়া মাথায় নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। যুবকদের সংগঠিত করে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধ শেষে দেশ গঠনে জাতির পিতার নির্দেশে যুবকদের সংগঠিত করেন শেখ মনি। যুবলীগ গঠন করে গোটা বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা আছে, যুব সমাজ আছে, সবাইকে অর্গানাইজ করে ফেললেন। সরকারি কাজে কর্মে এদেরকে ব্যবহার করা শুরু করলেন। প্রতিষ্ঠা করেন দৈনিক বাংলার বাণী। সিনেমা, পত্রিকা ও বাংলাদেশ টাইমসের যাত্রাও তার হাত ধরেই। বর্তমান বাস্তবতায় শেখ ফজলুল হক মনির দেখানো পথ ও তার শিক্ষা অনুকরণীয় বলেই মনে করেন বিশ্লেষকরা। মনিভাই যে কোনো ইস্যুতে মনিভাই নিজে লিখতেন, কলম লিখতেন, বাংলার বাণীতে লিখতেন, ওই বাংলাদেশ টাইমসে লিখতেন। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। দাম কমেছে শীতের সবজির, তবে চালের বাজার বাড়তি। কেজিতে ১ থেকে ২ টাকা করে বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। মাছ, ভোজ্য তেল, চিনির দামও বাড়তি। মফিউর রহমানের রিপোর্ট। বাজারে থরে থরে সাজানো শীতের সবজি। কমেছে প্রায় সব রকম সবজির দাম। শিম ৩০, বেগুন ৫০, টমেটো ১০০, উচ্ছে ৪০, শালগম ৩০, বরবটি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতি পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা, ফুলকপি ৩০ টাকা।
বিক্রেতারা বলছেন দাম আরও কমবে, সবজির দরে ক্রেতারাও সন্তুষ্ট। নতুন আসে 15 দিন মতন আসছে, 15 দিন আরো দাম কমবো, 60 কেজি তো আরো দাম কমবে যাবো। শীতকালীন যত সবজি শাক সবজি যেটি আছে সব দামই কম তুলনামূলকভাবে আর কি, গত সপ্তাহের চাইতে আজকে একটু কম মনে হলো। তবে আরেক দফা দাম বেড়েছে সব রকম ভোজ্য তেলের। খোলা তেল বিক্রি হচ্ছে 92 টাকা লিটার, আর বোতলজাত তেল 102 টাকা লিটার। এছাড়া চিনির দাম কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 টাকা দরে। আগের দামে বিক্রি হচ্ছে সব রকম ডাল। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে চিনির দাম 2 টাকা বেশি, ডালের দাম আগের মতোই আছে, আর খোলা তেলের দাম কেজিতে 3-4 টাকা বাড়ছে। বাজারে কমতে নেই মাছের, তবে দাম বাড়তি। 1 কেজি ওজনের রুই 160 টাকা দরে, কাতল 140, ট্যাংরা 140, পাবদা 400, আড় 550, পোয়া মাছের কেজি 350 টাকা। 1 কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে 750 টাকা দরে। অন্য সপ্তাহ থেকে 10-20 টাকা কেজিতে দাম বাড়তি, তেমন বাড়ে না, 8-10 টাকা বা 15 টাকা 20 টাকা বেশি আর কি। আবারও অস্থির চালের বাজার। মিনিকেট ও আটাশ চালের 50 কেজির বস্তায় 150 থেকে 200 টাকা করে বেড়েছে। গত সপ্তাহে যেটা আসলে আপনার 45 টাকা 46 টাকা, এইটা এই সপ্তাহে হলো 48-49 টাকা। তো এইভাবে যদি দাম বাড়তে থাকে, সরকারের যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কাস্টমারের জন্য অসুবিধা, আমাদের জন্য অসুবিধা। আগের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। বিজয়ের 49 বছরে দারুণ গতিতে এগিয়েছে অর্থনীতি। বাংলাদেশ এখন দ্রুত বিকাশমান অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কক্ষপথে 71-এর বিজয়ী দেশটি। 75 পরবর্তী সময়ে উল্টো যাত্রা থামিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতার অর্থনৈতিক দর্শনেই সব অর্জন। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একদিকে যুদ্ধ জয়ের আনন্দ, অন্যদিকে ধ্বংসলীলা। যুদ্ধে পোড়া মাটিকে সোনার দেশ গড়ার স্বপ্নে জাতির পিতার এগিয়ে চলা। বঙ্গবন্ধুর দর্শনেই ঘুরে দাঁড়াতে থাকে অর্থনীতি। 75-এর পর অর্থনীতিরও উল্টো যাত্রা। তবে তলাবিহীন অর্থনীতির তকমা লাগা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। হালটা ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মাথাপিছু গড় আয়, মানব সম্পদ উন্নয়ন, অবকাঠামো এবং উৎপাদনে সাফল্য এসেছে। 2016-17 অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল 7.28%, পরের অর্থবছরে 7.65%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 9 গুণ বেড়ে 41 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। গত 13 বছরে মাথাপিছু আয় বেড়েছে কয়েক গুণ। 2009 সালে জিডিপির আকার 100 বিলিয়ন ডলার থেকে 3 গুণ বেড়ে হয়েছে 330 বিলিয়ন ডলার। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। ওষুধ শিল্প স্থানীয় চাহিদার 95% পূরণ করে রপ্তানি করছে 100-রও বেশি দেশে। 2009 সাল থেকে বৈদেশিক রপ্তানি আয় 3 গুণ বেড়ে দাঁড়িয়েছে 34.67 বিলিয়ন ডলারে। 11 লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে বিশ্ব মানবতার অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনই এ অর্জনের ভিত বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। 72 সালে বিশ্বব্যাংক বলছিল বাংলাদেশের মাথাপিছু আয় শতকরা $80, আর এখন IMF বলছে মাথাপিছু জিডিপি 1875, যেটা ভারতের চেয়ে $11 বেশি এবং পাকিস্তানের চেয়ে অনেক বেশি। সত্যিকার ভাবে আর্থসামাজিক অগ্রগতিতে যে বিশাল জোয়ারটা এসেছে, সেটা 2009 সনের জানুয়ারির 7-12 তারিখে যে মন্ত্রিসভা হলো সেখান থেকে শুরু হলো। তবে দুর্নীতি অর্থনীতির ছোট চ্যালেঞ্জ হলেও করোনা মোকাবেলাকে এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মেগা চ্যালেঞ্জ হলো এই কোভিডকে দমন করা এবং ভ্যাকসিন কিনে এনে। কাজে এখানে কিন্তু খুব শক্ত হাতে একজন লোককে দিতে হবে যিনি জনবন্ধু শেখ হাসিনা সম্পূর্ণ আস্থাভাজন। বিশ্বের দ্রুত অর্থনৈতিক অগ্রগামী 3 দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এই সূচক ধরে রাখতে বাস্তববাদী হওয়ার পরামর্শ তাঁর। পৃথিবীর 3টা সবচেয়ে দ্রুত অগ্রগামী দেশের মধ্যে বাংলাদেশ একটা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।
দিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 2.5 বছরে হালদায় 28 ডলফিনের মৃত্যু, বালি উত্তোলন ও দূষণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। 100 দিন নাগরিকদের মাস্ক পরতে বললেন বাইডেন। ব্রাজিলে অনুমোদনের অপেক্ষায় চীনের করোনা ভ্যাক। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। দূষণে বিলুপ্ত হতে চলেছে মিঠা পানির ডলফিন। গেল 2.5 বছরে শুধু চট্টগ্রামের হালদা নদীতেই 28টি ডলফিনের মৃত্যু হয়েছে। এর জন্য অবৈধ বালি উত্তোলন, ইঞ্জিন চালিত নৌকা চলাচল সহ দূষণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। হালদা নদীতে থাকা ডলফিন হচ্ছে বিপন্ন প্রজাতির। গবেষকরা বলছেন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারে এসব ডলফিন লাল তালিকাভুক্ত। ডলফিন হালদাপাড়ের মানুষদের কাছে শুশুক নামে পরিচিত। বিভিন্ন প্রজাতির এই ডলফিন রক্ষায় হালদাকে দূষণমুক্ত রাখার কথা বললেন বন্যপ্রাণী সংরক্ষকরা। হালদাকে যদি দূষণমুক্ত রাখে, হালদা নদীর স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে কিন্তু মাছ, ডলফিন আর যত প্রাণী আছে, জলজ প্রাণী, সবগুলাই কিন্তু সংরক্ষিত হয়ে যাবে। এদিকে ডলফিন রক্ষায় প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানান স্থানীয় প্রশাসন। ডলফিনের ক্ষেত্রে যেহেতু আঘাতের বিষয়টা গুরুত্বপূর্ণ, আঘাত আসতে পারে আপনার ডেজার্ট থেকে আসতে পারে, ইঞ্জিন নৌকা থেকে আসতে পারে, বা জাল থেকে মাছ শিকার আসতে পারে। এই বিষয়গুলোর কারণে আমরা বালুতলা ব্যবহৃত ডেজার্ট কিংবা ইঞ্জিন নৌকা দুইটাকে আমরা একদম কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি। বিলুপ্ত প্রজাতির ডলফিন রক্ষায় প্রশাসন আরও উদ্যোগী হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাফিজিয়া মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে পিটিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বিকেলে পূর্ণিমা গাতি পুকুরপাড় হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, কদিন ধরে মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন নানাভাবে ওই শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিচ্ছিল। বৃহস্পতিবার রাতে জোর করে বলাৎকারের চেষ্টা করে শিক্ষক। বিষয়টি তার পরিবারকে জানালে মাদ্রাসার শিক্ষককে ধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করে এলাকাবাসী। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। নারায়ণগঞ্জের কাঞ্চন শুধু নামেই পৌরসভা। রাজধানী সংলগ্ন ক্রমবর্ধমান এলাকাটি পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জনপ্রতিনিধিরা, কিন্তু অন্ধকার আজও বিদ্যমান। মেয়র বলছেন, চেষ্টা আছে, নেই শুধু বরাদ্দ। ইয়াকুব লিটনের ছবিতে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। পৌরসভা হওয়ার পর শীতলক্ষাপাড়ের মানুষ ভেবেছিলেন দৈনন্দিন জীবনে বুঝি বিশাল এক পরিবর্তন আসবে। ল্যান্ডফিল আর ডাস্টবিনের অভাবে কাঞ্চনের বাতাস সারাক্ষণ ছড়ায় ময়লার দুর্গন্ধ। পৌরসভার চেষ্টা থাকলেও আছে লোকবল আর বরাদ্দের সংকট। রাস্তাটা দুর্গন্ধ, একেবারে মশামাছি, কত যন্ত্রণা। যারা চিকিৎসা নিতে আসে ওরা অসুস্থ হয়ে যায়। শতবার চেষ্টার পরও পৌরসভার কোনো উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। শহরের ভেতর দিয়ে এঁকে বেঁকে গেছে মাটির রাস্তা। নতুন সড়ক নির্মাণ চললেও তাতে নেই ড্রেনের দেখা। অল্প বৃষ্টিতে ডুবে যায় শহরের কিছু অংশ। একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশও ডুবে আছে এই শীতে। রাস্তাঘাটগুলো ছোট, চাপা রাস্তা, এক গাড়ি গেলে আরেকটা গাড়ি যেতে পারে না। এ নাকি স্বাস্থ্য কমপ্লেক্স, এই ময়লার স্তূপ থাকে স্বাস্থ্য কমপ্লেক্সে। এটা কেমন স্বাস্থ্য কমপ্লেক্স? মেয়র বলছেন, পথ চলা অল্প দিনের, তাই পর্যাপ্ত বরাদ্দ মেলেনি কাঞ্চন পৌরসভার। লাগবে রাস্তা, ড্রেন, কালভার্ট। বরাদ্দ আসলে আমার 100%-এর মধ্যে 40%-এর কাজ হয়ে যাবে। পৌরবাসীর অভিযোগ, খেলার মাঠ, পার্ক কিংবা আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত হয়নি এখনো। পৌরসভার মধ্যে কোনো পার্ক নেই, খেলার মাঠ নেই। ঢাকার পাশেই কাঞ্চন পৌরসভা হবার পর এলাকার মানুষ সোনালী দিনের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তা তো হয়নি। উপরন্তু ভাঙা রাস্তা আর জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স সহ নানাবিধ সমস্যার সম্মুখীন তারা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে আমদানি রফতানি কার্যক্রম, ফলে রাজস্বের পাশাপাশি বেড়েছে শ্রমিকদের আয়। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের কারণে গত 25 মার্চ থেকে বন্দর দিয়ে দুদেশের আমদানি রফতানি বন্ধ হয়। 2.5 মাস বন্ধের পর 8 জুন শুরু হয় আমদানি রফতানি। সে সময় গড়ে প্রতিদিন 100 থেকে 120 টাকা পণ্য আমদানি রফতানি হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 2 শতাধিক ট্রাকে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রথম দফায় ভাসানচরে 1642 রোহিঙ্গা, নৌবাহিনীর তত্ত্বাবধানে থাকবে 1 সপ্তাহ। মানিকগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত 7, বিভিন্ন স্থানে সড়কে ঝরল আরও 10 প্রাণ। ভ্যাকসিন তৈরির প্রযুক্তি হস্তান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর, করোনা মোকাবেলায় 3 প্রস্তাব। পল্টনে পুলিশের ধাওয়ায় ভাস্কর্য বিরোধীদের পলায়ন, অপপ্রচার চালানো 25 ফেসবুক আইডি শনাক্ত। পদ্মায় বসল 40তম স্প্যান, দৃশ্যমান 6 কিলোমিটার সেতু, বিজয় দিবসের আগেই বসবে সব শেষটি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।